সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে ভোকাবুলারির দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার গত ক্লাসটি খুব বেশি এনজয় করেছো, কারণ তোমরা ওখানে দেখেছো যে কিভাবে অল্প কয়েকটি সাফিক্স এবং প্রিফিক্স মনে রাখার মাধ্যমে তোমরা অতি সহজেই কিভাবে অসংখ্য শব্দ আয়ত্তে নিয়ে আসতে পারো। আজকে আমি ঠিক একইভাবে আরো কয়েকটি সাফিক্স প্রিফিক্স দেখাবো, যেগুলো দিয়ে তোমরা খুব সহজেই অসংখ্য শব্দ, 100 থেকে 200 শব্দ খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবে। চলো আমরা শুরুতেই সেরকম কয়েকটি সাফিক্স প্রিফিক্স দেখাই। তার আগে তোমাদেরকে একটি কথা আমি বলে নেই, তোমরা অনেকেই আমাকে ফেসবুকে প্রশ্ন করেছো যে আসলে যে সাফিক্স প্রিফিক্সগুলো আমি দেখাচ্ছি সেগুলো কি ইংরেজি শব্দ? না, আসলে সেগুলো ইংরেজি কোনো সাফিক্স প্রিফিক্স ছিল না, সেগুলো মূলত ল্যাটিন এবং গ্রিক সাফিক্স এবং প্রিফিক্স। আজকেও যেগুলো দেখাবো সেগুলো বেশিরভাগ ল্যাটিন এবং গ্রিক সাফিক্স প্রিফিক্স। চলো আমরা প্রথমে একটি দিয়ে শুরু করি। তোমরা কি মেনিয়া শব্দটির কথা আগে শুনেছো? মেনিয়া, MANIA, মেনিয়া। মেনিয়া অর্থ হলো কোনো কিছুর প্রতি প্রবল আসক্তি বা প্রবল ক্ষিপ্ততা অথবা প্রবল বাতিক, যাকে আমরা পাগলামিও বলতে পারি। তোমার কোনো এক বন্ধু খুব বেশি ফুটবল খেলা পছন্দ করে, এতই বেশি যে সে পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুটবল খেলাই দেখতে চায়, পড়াশোনা বাদ দিয়ে অথবা শুধু ক্রিকেট খেলাই দেখতে চায়। তো এই যে এটা এক ধরনের রোগের মতো হয়ে যায়, কারণ তার পড়াশোনাটা ম্যান্ডেটরি, খেলা দেখাটা অপশনাল, কিন্তু সে অপশনালটাকে ম্যান্ডেটরি বানিয়ে ফেলেছে। এখন এটা একটা ডিজিজ হয়ে গেল না? এটাকে আমরা বলতে পারি মেনিয়া। আর যে এই কাজটা করে তাকে আমরা বলতে পারবো মেনিয়াক। অর্থাৎ ব্যক্তিকে বলা হয় মেনিয়াক আর এই রোগটাকে বলা হয় মেনিয়া। এখন তোমরা দেখবে এই সামান্য মেনিয়া এবং মেনিয়াক দিয়ে আমরা কিভাবে অসংখ্য নতুন নতুন শব্দ তৈরি করব। চলো আমরা শুরুতে একটা দিয়ে উদাহরণ দেখাই। যেমন কোনো একজন মানুষ যদি কোনো একটি বিষয়ে, শুধু একটি বিষয়ের প্রতি তার প্রচন্ড ঝোঁক বা প্রচন্ড ক্ষিপ্ততা বা প্রচন্ড পাগলামি থাকে, তখন আমরা তাকে কি বলবো? আমরা বলবো মনোমেনিয়া। কারণ MONO, মনো মানে সিঙ্গেল অর ওয়ান, আর মেনিয়া মানে ম্যাডনেস। তার মানে হচ্ছে মনোমেনিয়া মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি বাতিক বা আসক্তি বা ক্ষিপ্ততা। এখন তোমরা দেখবে যে ব্যক্তিটি এই বাতিকটি আছে বা ক্ষিপ্ততাটি আছে, তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো মনোমেনিয়াক। কারণ আমরা আগেই বলেছি ব্যক্তিকে বলা হয় মেনিয়াক আর ওই সমস্যাটিকে বলা হয় মেনিয়া। কিছু কিছু মানুষ আছে দেখবে, তারা আমরা পানি যেমন না খেয়ে থাকতে পারি না, তারাও মদ পান না করে থাকতে পারে না। তার মানে মদের প্রতি বা সুরের প্রতি তাদের এতই আসক্তি, তার মানে হচ্ছে সুরাসক্তি এতই প্রবল, এতই তীব্র যে আমরা সেটা নিবারণ করতে কখনোই চাইলে পারি না, অর্থাৎ তাদেরকে দমন করা সম্ভব হয় না। এই যে সুরাসক্তি, প্রবল সুরাসক্তিকে কি বলা হয়? বলা হয় ডিপসোমেনিয়া। আর যে ব্যক্তি এই ডিপসোমেনিয়ায় আক্রান্ত তাকে আমরা কি বলবো? আমরা বলবো ডিপসোম্যানিয়াক। কিছু মানুষ আছে যারা কোথাও গেলে কোনো সুন্দর একটা জিনিস দেখলেই কিংবা অসুন্দর দেখলেও তারা চায় সেটা আস্তে করে পকেটে ঢুকিয়ে বাসায় নিয়ে আসতে, অথচ ওই একই জিনিসটা তার বাসায় অসংখ্য আছে, তারপরেও সে নিয়ে আসবে। তার মানে এটা তো একটা রোগ, তার একটা মাথায় সমস্যা, একটা মানসিক রোগ। এই মানসিক রোগটাকে, অর্থাৎ এই চুরি করার এই বাতিক বা রোগটাকে বলা হয় ক্ল্যাপটোমেনিয়া। আর যে কাজটা করে তাকে বলা হয় ক্ল্যাপটোমেনিয়াক। তোমার গ্রামের মোড়ল, অর্থাৎ যাকে আমরা সর্দার বলি, দেখবে নিজেকে প্রচন্ড ক্ষমতাশালী দাবি করে, গ্রামের নিরীহ মানুষদেরকে শুধু বিপদে ফেলে আর নিজের ক্ষমতা জাহির করতে চায়, নিজেকে খুব ক্ষমতাবান, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনা করে সবসময়। এবং দেখবে যে কিছু মানুষ আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প পড়াশোনা করে কিন্তু ভাব নেয় অনেক গুরুত্বপূর্ণ মানুষের। এই যে গুরুত্বপূর্ণ মানুষের ভাব নেয়া, নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করা, নিজেকে জোর করে ধনাঢ্য প্রমাণ করার চেষ্টা করা, এই ধরনের রোগটাকে বলা হয় মেগালোমেনিয়া। আর যে ব্যক্তিরা এই সকল কাজ করে তাদেরকে বলা হয় মেগালোমেনিয়াক। কমন একটা কথা প্রচলিত আছে, আগুন নিয়ে খেলা করো না। কিন্তু কিছু মানুষ আছে সে আগুন নিয়ে খেলা করতে পছন্দ করে, অর্থাৎ সে যেখানে সেখানে আগুন দিয়ে মজা পায়। ধরো কিছু ঝোপঝাড় পড়ে আছে শুকনো,
সে এখানে কি করলো, আগুন ধরিয়ে দিল। অথবা কোনো একটা মানুষের কোনো একটা সম্পদ, এটা মূলত ক্ষতি করাটা তার ইচ্ছা না, সেটা করতে ভালোবাসে, অর্থাৎ আগুন নিয়ে খেলতে আর কোথাও আগুন জ্বালিয়ে দিতে সে পছন্দ করে। এটা একটা রোগ, এটা একটা ডিজিজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাইরোমেনিয়া। আর যে এই কাজটা করে তাকে বলা হয় পাইরোমেনিয়া। তোমরা দেখবে গত 10 বছর আগেও বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল, কোনো একজন সাদা চামড়ার ক্রিকেট কোচ যদি বাংলাদেশে আসতো, সে যেই হোক, একেবারে বেনামি হলো, আমরা খুব ঝাঁপিয়ে পড়তাম, আহা কি বিদেশি কোচ নিয়ে আসলো বাংলাদেশ, এবার না হয় ক্রিকেটে মনে হয় বাংলাদেশ আবার দেখিয়ে দিবে কি করা যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল ব্যর্থ বাংলাদেশ। কিন্তু দেখবে এখন সেই ট্রেন্ডটা বা ক্রেজটা অনেকটা কমে গেছে। কিন্তু এই যে বিলাতিয়ানা বা ইংরেজ প্রীতি বা এই যে ইংল্যান্ডের সাদা চামড়ার যে একটা প্রীতি, এটাকে আমরা কি বলবো? আমরা কি এটাকে বলবো অ্যাংলোমেনিয়া। অ্যাংলো মানে ইংলিশ অর ইংল্যান্ড, মেনিয়া মানে বাতিক বা আসক্তি। আর যার এই আসক্তিটা আছে, যার এই বাতিকটা আছে, আমরা তাকে কি বলবো? আমরা বলবো অ্যাংলোমেনিয়া। আবার তোমরা দেখবে তাহলে আমরা ইন্ডিয়ার প্রতি যে প্রীতি বা ভালোবাসা অথবা ইন্ডিয়ান জিনিসের প্রতি যে প্রীতি বা ভালোবাসা, সেটাকে আমরা তাহলে কি বলবো? আমরা বলবো ইন্দোমেনিয়া অথবা ইন্দোমেনিয়াক। রাখাল তার একটি উটকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এখন যাওয়ার পথে সে একটি গুহার মুখোমুখি হলো। তার গুহাটা পার হতে হবে উটটিকে নিয়ে। এখন গুহা দিয়ে যখন উটটি প্রবেশ করছিল, রাখাল চলে গেলে উট কোনো মতেই ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ এই গুহা দিয়ে যদি উটটিকে ঢুকাতে হয়, উটটির কুঁজ অথবা যেটা হাম বাছে উপরে যে কুঁজ আছে সেটাকে নিচু করতে হবে। কিন্তু উট সেটা কোনোভাবেই করবে না, কারণ এই হাম অথবা এই কুঁজটাই হলো তার অহংকার বা অহমিকা, যেটাকে আমরা কি বলি? আমরা বলি ইগো। আমরা চাইলেই কোনো বিষয়ে কার কাছে সরি বলতে পারতাম, কিন্তু আমরা পারি না কেন? এই যে উটের যেমন একটা কুঁজ আছে দৃশ্যমান, আমাদের ভিতরে একটা দৃশ্যমান অদৃশ্যমান একটা কি আছে? ইগো আছে, যেটাকে আমরা ইগো বলি বা অহমিকা বলি। সে কারণে আমরা এই অহমিকার কারণে আমরা অনেক সময় সিম্পল একটা বিষয়তেও সরি বলতে পারি না। সে কারণে এই অহমিকাটাকে বলা হয় ইগো। আর এই ধরনের অহমিকা নিয়ে যারা বাতিগ্রস্ত, যারা কোনো কিছু অহমিকার কারণে করতে পারে না, তাদেরকে এই রোগটাকে বলা হয় ইগোমেনিয়া। আর যারা এটা আসক্ত তাকে বলা হয় ইগোমেনিয়াক। নার্কোটিক্স বা মাদকের প্রতি চরম আসক্তি থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নার্কোমেনিয়া। আর যার মাদক আসক্তিটা অনেক বেশি প্রবল বা তীব্র, তাকে বলা হয় নার্কোমেনিয়াক। আমার পরিচিত অসংখ্য মানুষ আছে যাদের বাসায় ইভেন ব্যক্তিগত লাইব্রেরিও আছে, কিন্তু তারা বই তেমন পড়ে না, শুধু শো অফ করার জন্য, দেখানোর জন্য যেখানে বই পায় সেখান থেকে বই কালেকশন করে নিজের বাসায় রাখে। আর সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে তুলে দেয়, আমার বাসায় এর বই আছে, ওর বই আছে, তা বলতে তারা ভালোবাসে। এই যে পুস্তক সংগ্রহের যে নেশা, যে পাতিক, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিবলিওমেনিয়া। আর যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় বিবলিওমেনিয়াক। কিন্তু তোমরা দেখবে পুস্তক সংগ্রহ করে কিন্তু আবার পুস্তক পড়েও, প্রচুর বই পড়ে, তাদেরকে কিন্তু আবার তুমি বিবলিওমেনিয়াক বলতে পারবে না। তারা হচ্ছে লাভার অফ বুকস। তাদেরকে তুমি কি বলতে পারো? তাদেরকে বলবে বিবলিওফাইল, PHILE, বিবলিওফাইল। আমরা দেখবে বাজারে গেলেই কোনো জিনিস যখন আমরা কিনতে যাই, প্রথমেই দোকানদারকে বলি ভাই বিদেশিটা দেন, বিদেশি। অর্থাৎ দেশি জিনিসের প্রতি আমাদের আসক্তি নাই। আমরা সব সময় খারাপ হলেও বলি বিদেশিটা দেন। এই যে বিদেশ প্রীতি, বিদেশ পূজা, এটাকে বলা হয় জ্যানোমেনিয়া। কারণ জ্যানো শব্দটা ফরেনকে ইন্ডিকেট করে। এই জন্য যাদের এই বিদেশ পূজাটা অত্যধিক তীব্র মাত্রায়, আনকন্ট্রোলেবল মাত্রায়, সেটাকে বলা হয় জ্যানোমেনিয়া। এরকম আরো অসংখ্য মেনিয়া আছে, তবে আমি যেহেতু শব্দগুলো অনেকটা আনইউজুয়াল, আমরা সবগুলো দেখাবো না। আমি আরেকটা শব্দ দিয়ে আপাতত মেনিয়ার পার্টটা শেষ করতে চাচ্ছি। আর শেষ শব্দটা হচ্ছে, তোমার কোনো এক বন্ধু, তুমি সহ খুব ভালোভাবে দাওয়াত খেয়ে আসলে একটা জায়গায় গিয়ে, বিয়ের দাওয়াত খেলা, জম্পেশ খাওয়া দাওয়ার পর সে তোমার বাসায় আসলো। বাসায় এসে দেখলো তোমার আম্মু খুব সুন্দর সুন্দর নাস্তা বানিয়েছে। এখন সে নাস্তা দেখার লোভ সামলাতে পারছে না, সে সেই নাস্তাও খাবে। অর্থাৎ সে পেটু, মানে অত্যন্ত খেতে পছন্দ করে, একটা রোগের মতো হয়ে গেছে, খেতে খেতে মোটা হয়ে গেছে, তারপরও সে খাবে।
এই যে এই খাওয়ার বাতিক, এটাকে বলা হয় সাইটোমেনিয়া। আর ওই যে তোমার বন্ধু, ওর এই রোগটা আছে, সেটাকে বলা হয় সাইটোমেনিয়াক। ওই জন্য ওকে আমরা কি বলবো? সাইটোমেনিয়াক বলবো। এবার আসি, মেনিয়া নিয়ে তো আমরা বেশ কয়েকটি শব্দ বললাম, বা এরকম শত শত শব্দ আছে। তবে তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের যদি এই শব্দগুলো মাথায় না আসে, বা এগুলো যেহেতু আনইউজুয়াল ওয়ার্ড, আমরা রাইটিং ফরম্যাটে গিয়ে আমরা আসলে কি করব? ধরো আমরা ক্রিকেট পাগল, ফুটবল পাগল, এখানের জন্য তো আসলে একটা সিঙ্গেল ওয়ার্ড নাই। আমরা যেরকম সিঙ্গেল ওয়ার্ড অনেকগুলো বললাম, এরকম কোনো শব্দ নাই। সে কারণে তোমরা ওই ফুটবলের পরে মেনিয়া যোগ করে দিলে, অথবা মেনিয়াক যোগ করে দিলে, এবং ক্রিকেটের পরে মেনিয়া অথবা মেনিয়াক যোগ করে দিলে, দুটো শব্দ মিলে ওই ফুটবল পাগল, ক্রিকেট পাগল, এইভাবে শব্দগুলো তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি মেনিয়া নিয়ে এখানেই শেষ করলাম। এখন আমরা কি নিয়ে শুরু করব? ফোবিয়া নিয়ে শুরু করব। মেনিয়া যেমন ছিল কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণ বা ম্যাডনেস, ঠিক তার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হলো ফোবিয়া। তার মানে ফোবিয়া মানে হচ্ছে বিকর্ষণ, আই মিন তীব্র ঘৃণা, অপছন্দ, আতঙ্ক, ভীতি বা ভয়। সেটাকে আমরা কি বলবো তাহলে? আমরা বলবো ফোবিয়া। এখন আসা যাক, যে ব্যক্তি এই ফোবিয়াগ্রস্ত, অর্থাৎ আতঙ্কগ্রস্ত অথবা ভীত, সেই ব্যক্তিকে আমরা কি বলবো? আমরা বলবো ফোব, PHOBE, ফোব। এখন আমরা একটা একটা করে ফোবিয়া দিয়ে কিছু শব্দ আমরা দেখি। প্রথমে আমরা দেখব, আমি রিসেন্টলি কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ পার হচ্ছিলাম। আমি দেখলাম ব্রিজের উপর একটা মহিলা হেঁটে যাচ্ছিল, আর সে বসে গেছে ওখানে। ইনস্ট্যান্ট বসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সে কোনোভাবেই এই ব্রিজ পার হবে না হেঁটে। কেন পার হবে না? সে নিচে দেখলো যে পানির প্রচন্ড স্রোত, অর্থাৎ তার একটা পানি ভীতি আছে, যেটাকে আমরা জলাতঙ্ক রোগ বলি। তার এই জলাতঙ্ক রোগটা আছে। এই পানি ভীতিকে তাহলে কি বলা হয়? হাইড্রোফোবিয়া। এই হাইড্রোফোবিয়া গ্রস্ত মানুষকে বলা হয় হাইড্রোফোব। আছে যারা পাহাড়ের উপর উঠতে চায় না, অথবা উঁচু কোনো বিল্ডিং এর উপর উঠতে চায় না। কেন? কারণ তারা যখন উপর থেকে নিচে তাকায়, প্রচন্ড ভয় এবং আত্মচিৎকার শুরু করে। এই ভয় বা ভীতিকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, এবং তাদেরকে বলা হয় অ্যাক্রোফোব। আমাদের অনেক বন্ধু আছে 9 তলার উপর উঠবে, কিন্তু সে লিফট ব্যবহার করবে না। কারণ তার একটা আতঙ্ক বা ভয় কাজ করে, যদি লিফট কোনো কারণে বন্ধ হয়ে যায়, এবং লিফটের যে আবদ্ধতা, লিফট যে সংকীর্ণতা, সে ভয়ে সে লিফটে উঠতে চায় না। অথবা কোনো একটা ছোট রুম হলে সে সেখানে থাকতে চায় না। কেমন যেমন একটা সাফোকেটিং একটা সিচুয়েশন তার মধ্যে মনে হয়। এটা একটা রোগ, এটা একটা ডিজিজ। এই যে সাফোকেশন মনে হওয়া অথবা লিফটে না ওঠা, এই রোগটাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। আর যাদের এটা আছে তাদেরকে বলা হয় ক্লাস্ট্রোফোব। ক্লাস্ট্রোফোবিয়া বা আবদ্ধতা ভীতির ঠিক উল্টো একটা বিপরীত শব্দ আছে, অর্থাৎ একটা অ্যান্টোনিম হলো আগোরাফোবিয়া, অর্থাৎ মুক্ত স্থানাতঙ্ক। খোলা কোনো মাঠে গেলে ভয় পায়, অথবা তোমার ধুধু কোনো ময়দানে দিয়ে হাঁটতে গেলে ভয় পায়, মনে হয় যেন আশেপাশে কেউ নাই, সে একা। এই যে মুক্ত স্থানাতঙ্ক, সেটাকেই বলা হয় মূলত আগোরাফোবিয়া। আর যাদের এই ভয়টা আছে তাদেরকে বলা হয় আগোরাফোব। কিছু মানুষ আছে রাতে লাইট জ্বালালে তার ঘুম হয় না, অর্থাৎ আলোক সংবেদনশীলতা, মানে আলো দেখলেই তার কাছে অস্বস্তি লাগে, শুধু রুমটাকে সবসময় অন্ধকার করে রাখতে চায়। দিনের বেলাও চায় পর্দা টেনে দিয়ে রুমটা যেন একটু অন্ধকার থাকুক। তার মানে তার কাছে কি আলো একেবারেই পছন্দ না। এটার ওর কি আছে? লাইট সেন্সিটিভিটি, আলো সংবেদনশীলতা আছে। সেটাকে আমরা তাহলে কি বলবো? আমরা বলবো ফটোফোবিয়া। তোমরা জানো ফটো তুলতে গেলে কি করতে হয়? লাইট নিক্ষেপ করতে হয়, আলো নিক্ষেপ করতে হয়। সেই জন্যই সেটাকে বলা হয় ফটোফোবিয়া। আর যাদের এই রোগটা আছে তাদেরকে বলা হয় ফটোফোব। বেলায় যেমন আলো আসে, রাতে হলো অন্ধকার, অর্থাৎ যাদের অন্ধকার ভীতি আছে। অন্ধকার ভীতি যাদের আছে, ওই রোগটাকে মূলত কি বলা হয়? বলা হয় নিক্টোফোবিয়া। আর যাদের এই অন্ধকার বা রাতের প্রতি প্রচন্ড ভয়, সেটাকে বলা হয়, তাদেরকে বলা হয় কি? নিক্টোফোব। তোমরা হরহামেশাই পত্রিকার পাতায় দেখবে যে বাবাকে অথবা শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। কেন বৃদ্ধাশ্রমে পাঠানো হয়? কারণ বাবা অথবা মা, শ্বশুর অথবা শাশুড়ি যখন বয়স্ক হয়ে যায়, তাদের অত্যন্ত বেশি সেবা যত্নের প্রয়োজন। আর কিছু মানুষ আছে, সেটা সন্তান হোক অথবা স্ত্রী হোক,
এই যে বৃদ্ধ লোকদের প্রতি তাদের একটা বিতৃষ্ণা আছে, একটা অবহেলা আছে, একটা অপছন্দ আছে, এটা কাইন্ড অফ ডিজিজ। কারণ তারও তো বাবা মা আছে। এই ডিজিজটা থেকেই তারা মূলত তাদের বাবা মাকে বেশিরভাগ সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর এই ডিজিজটাকে বলা হয়, এই অপছন্দটাকে বলা হয়, এই বিতৃষ্ণাটাকে বা এই বৃদ্ধ লোকদের প্রতি ভয়টাকে বলা হয় জেরন্টোফোবিয়া, অর্থাৎ বার্ধক্য লোকের প্রতি যে বিতৃষ্ণা বা ভয়। আমরা অনেক সময় ঘরের মধ্যে অথবা বাইরে কোথাও গেলে কোনো মাকড়সা দেখলে একেবারে পাত্তাই দিই না, ভয় পাই না। কিন্তু আমাদেরই খুব কাছের কিছু মানুষ মাকড়সা দেখার সাথে সাথে হাউমাউ করে চিৎকার দিয়ে দৌড় শুরু। কি দেখলো, হাতি, ঘোড়া না অন্য কিছু, কিন্তু সেটা সামান্য একটা মাকড়সা। এই যে ভীতি, এটাকে বলা হয় আর্কনোফোবিয়া। আর যাদের এই ভীতি আছে তাদেরকে বলা হয় আর্কনোফোব। মাকড়সা না হয়ে গেল, আমি কিছুদিন আগে আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে শুধু দৌড়াচ্ছে, আর আমি তাকে জিজ্ঞেস করলাম সে দৌড়াচ্ছে কেন। সে বলল আমাকে হাত দিয়ে শুধু এভাবে দেখাচ্ছে, কিছু বলতে পারছে না, এতটাই আতঙ্কগ্রস্ত। আমি দেখলাম সামান্য একটা তেলাপোকা। তেলাপোকা দেখে এত ভয় পায়, এটা খুব কমন একটা বিষয় মেয়েদের ক্ষেত্রে। আর এই ভয়টাকে বলা হয় ক্যাটসারিডোফোবিয়া। এই তেলাপোকা ভীতিকে কি বলা হয়? ক্যাটসারিডোফোবিয়া। এখন প্রশ্ন হলো, তোমরা এই যে তেলাপোকা ভয় কিংবা ক্যাটসারিডা শব্দটা কিন্তু তোমাদের কাছে খুব বেশি পরিচিত না। তোমরা যদি সেটাকে রিটেন ফর্মে ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তেলাপোকার ইংরেজি হচ্ছে ককরোচ, আর ফোবিয়াটা বাইরে অ্যাড করে দিবে। তাহলে কি হবে? ককরোচ ফোবিয়া। আমি এ পর্যন্ত 3 বার রক্ত দিয়েছি, কিন্তু আমার খুব কাছের একজন বন্ধু, সে রক্ত দেওয়ার কথা শুনলে একেবারেই শেষ। মানে রক্ত কিভাবে দিবে, সে রক্ত দেখলেই ভয় পায়। আর রক্ত ডোনেট করার তো প্রশ্নই ওঠে না। এই যে রক্ত দেখলে ভয় পাওয়া, এটা একটা রোগের মতো, এটাকে বলে হ্যামোফোবিয়া। আর যাদের এটা আছে তাদেরকে বলা হয় হ্যামোফোব। আমার বড় ভাইয়ের ছেলে যখনই বর্ষাকালে বিজলি চমকাবে, সে সাথে সাথে কানে এভাবে হাত দিয়ে ফেলবে এবং আমার কাছে দৌড়ে আসবে। কেন? কারণ সে জানে এখন বজ্রপাত হবে। এই যে বজ্রপাতের প্রতি একটা আতঙ্ক বা ভয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া, অর্থাৎ বজ্রপাত ভীতি। কিছু মানুষ আছে, তাদেরকে বিমানের কথা বললে এইটুকুতেই শেষ। প্রয়োজনে ট্রেনে যাবে, কিংবা যদি কোনো রাস্তা না থাকে সেখানে ট্রেনে যাওয়ার বা বাসে যাওয়ার, তারা প্রয়োজনে যাবে না। অর্থাৎ তাদেরকে বিমানে কোনো মতেই উঠানো যাবে না, ইভেন ট্রেনে হিস্ট্রে উঠানো যাবে না। এই যে ভয়, বিমান চড়ার যে ভীতি, সেটাকে বলা হয় অ্যারোফোবিয়া। আর তাদেরকে কি বলবো আমরা? আমরা বলবো অ্যারোফোব। এতক্ষণ তো বললাম তেলাপোকার কথা বললাম, বিমানে চড়ার কথা বললাম, আর অসংখ্য ভয়ের কথা বললাম। কিন্তু যার সবকিছুতেই ভয়, অর্থাৎ একটা পিঁপড়া দেখলেও ভয় পায়, উড়ে বাবারে বলে দূরে সরে যায়, তার মানে সবকিছুতে যাদের ভয়, এই ভয়টাকে বলা হয় প্যান্টোফোবিয়া। আর যারা এই ভীতিতে আতঙ্কগ্রস্ত, তাদেরকে বলা হয় প্যান্টোফোব। আমরা এখন সর্বশেষ শব্দটাতে চলে আসলাম, অর্থাৎ আমরা এখন সর্বশেষ শব্দ বলবো, যেটা দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে আসব। তবে হ্যাঁ, এই শব্দটা বলার পর আমি তোমাদেরকে একটা লিস্ট সংযুক্ত করে দিব। অর্থাৎ অসংখ্য শব্দ এরকম হতে পারে ফোবিয়া দিয়ে, যেগুলো আমরা লিস্টের মাধ্যমে তোমরা দেখে নিলে আস্তে আস্তে নিজে বাসায় প্র্যাকটিস করলে আশা করি অসংখ্য শব্দ শিখে নিবে। আর সর্বশেষ শব্দটা কি? আচ্ছা, তোমাদের মধ্যে মৃত্যুকে ভয় পাও না এরকম কেউ কি আছো? নিশ্চয়ই নেই। ইভেন আমিও ভয় পাই মৃত্যুকে। তবে নন্দলালের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই, নন্দলাল কবিতায়। নন্দলাল মৃত্যুর ভয়ে ঘর থেকেও বের হয় না, যে বাইরে বেরোলে হয়তো বা গাড়ি চাপা পড়তে পারে, সাপে কামড় দিতে পারে। এরকম সব জিনিস নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যারা মৃত্যুকে সবসময় ভয় পায়, সবসময় মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে, সেই ভয়টাকে বলে, অর্থাৎ মৃত্যুর ভয়কে বলে থ্যানাটোফোবিয়া। আর যারা মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত, তাদেরকে বলা থ্যানাটোফোব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে তোমরা আমি যেই শব্দগুলো আজকে পড়ালাম অথবা আমার গত ক্লাসে পড়ালাম, সেগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমরাও এরকম টেকনিক অবলম্বন করে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করবে। আশা করি তোমরা আজকে থেকে মুখস্থ বিদ্যা মোটামুটি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ মুখস্থ করে তুমি খুব বেশি শব্দ মনে রাখতে পারবে না।
কিন্তু তোমরা দেখো আজকে দুইটা রুট আমি ভালোভাবে যদি তোমরা মনে রাখো, ফোবিয়া এবং মেনিয়া, অলমোস্ট অল দ্য ওয়ার্ডস রিলেটেড টু ফোবিয়া অর মেনিয়া উইল বি ইজিয়ার ফর ইউ। এই জন্য আমি আশা করব তোমরা মুখস্থ করা ছেড়ে দিয়ে টেকনিক অবলম্বন করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।